আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো পরিবর্তন করা হবে, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। ময়দান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, দলে দলে টঙ্গী যাচ্ছেন মুসল্লিরা। টেন্ডার জটিলতায় আটকে আছে মেহেরপুর জেনারেল হাসপাতালের ওষুধ ক্রয়, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, বিপাকে পড়েছেন দুস্থ রোগীরা। এবং গর্ত সৃষ্টি হয়, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঝালকাঠি বাসন্ডা বেইলি ব্রিজ, জোড়াতালি দিয়ে মেরামত, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে সংলাপে তিনি বলেন, সবাই এক হয়ে বাস্তবায়ন করতে হবে গণ অভ্যুত্থানের স্বপ্ন। এ সময় নতুন বাংলাদেশের সনদ তৈরিতে রাজনৈতিক দল পক্ষগুলোর সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনা চলবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলী রিয়াজ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নতুন বাংলাদেশের সনদ তৈরিতে রাজনৈতিক দল সহ গণ অভ্যুত্থানের অংশীজনদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক। কমিশনের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ নেতা অংশ নেন। এই সংলাপের মাধ্যমে প্রথম অধ্যায় শেষ করে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলে স্বাগত বক্তব্যে জানান প্রধান উপদেষ্টা, যা সফল করতে ঐক্যের উপর তাগিদ দেন তিনি। আজকে আমাদের সেই দ্বিতীয় পর্ব শুরু। আপনারাই এই দ্বিতীয় পর্ব স্রষ্টা। সাধারণ মানুষ সহ, রাজনৈতিক ব্যক্তি সহ, রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে, এটা বড় লেটারে লেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি, একত্র হতে পারি। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারব। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার এমন ভাবে করতে হবে যেন নতুন নির্বাচিত সরকারকে নিয়ে আর বিতর্ক না হয়। যে আইনি কাঠামোর মাধ্যমে, যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল, সেই কাঠামোর থেকে যেন আমরা পূর্ণরূপে বেরিয়ে চলে আসতে পারি। নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সবাই আমাদের জানা আছে এবং এর মতো রয়েছে, নির্দিষ্টভাবে রয়েছে। এটা নট সরকারের ব্যাপার থাকবে। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে খুবই ইতিবাচক উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সরকারের প্রতি জাতীয় ও আন্তর্জাতিক সমর্থন নতুন বাংলাদেশ গড়ার বড় সুযোগ। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত, বলতে পারবে কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলী রিয়াজ জানান, সংস্কারের রূপরেখা চূড়ান্ত করতে রাজনৈতিক পক্ষগুলোর সাথে আলোচনা চলমান থাকবে। আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে, তার একটি দলিল হয়ে উঠবে। তার ভিত্তিতেই যারাই ক্ষমতায় আসুন, যারাই ক্ষমতায় থাকেন, আশু এবং দীর্ঘমেয়াদের সংস্কারগুলো তারা সাধন করতে পারবেন। সার্বক্ষণিক যোগাযোগের মধ্যেই আসলে বোঝাপড়া, আলাপ আলোচনাটা অগ্রসর হবে। আনুষ্ঠানিক যোগাযোগ যেমন থাকবে, অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত থাকবে। ঐকমত্য কমিশনের প্রথম সংলাপকে নতুন বাংলাদেশ গড়ার সনদ তৈরিতে প্রস্তুতি সভা হিসেবে আখ্যায়িত করছে অন্তর্বর্তী সরকার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ন্যূনতম সংস্কার করে অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচনের পথে হাঁটবে বলে আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি জানান, বিএনপির অবস্থান স্পষ্ট, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এদিকে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির জানান, চূড়ান্ত সংস্কারের পর নির্বাচন চায় জামায়াত, তবে আগে স্থানীয় নির্বাচন চায় নাগরিক কমিটি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
সংস্কার ও নির্বাচন ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ২.৫ ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন রাজনৈতিক দল সহ গণ অভ্যুত্থানের অংশীজনেরা। পরে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরেন তারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংস্কারের সুপারিশ নিয়ে গঠনমূলক কোনো আলোচনা হয়নি। পরবর্তী বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। ঐকমত্য ছাড়া কোনো সংস্কার হবে না। ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে, তারপরে আপনার স্থানীয় সরকার। পরে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল্লাহ তাহের জানান, অন্তর্বর্তী সরকারের সব ইতিবাচক উদ্যোগকে জামায়াত স্বাগত জানাবে। চূড়ান্ত সংস্কারের পর নির্বাচন চায় দলটি। আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা জানান, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার দৃশ্যমান হতে হবে। তারা পুনর্বাসিত হলে তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। যে নৌকা ডুবে গিয়েছে সেটি আর বাংলাদেশ আর কখনোই ভাসবে না। আওয়ামী লীগ এটার চ্যাপ্টার এন্ড, অর্থাৎ 5ই আগস্ট ছাত্র নাগরিক হচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক। আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোষর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই মাসে যে ছাত্রদের একটি বড় দল আসতেছে বাংলাদেশের ইতিহাসে, আপনারা জানেন যে এটা জনমত জরিপের কাজ চলছে এবং সেখানে আমাদের রাজনৈতিক লাইনটা কি হবে সেটাও আমরা সবার সামনে আজকে ব্যক্ত করেছি। আমরা বলেছি আমাদের এই রাজনৈতিক লাইনটা হবে একটি নতুন সংবিধান রচনার জন্য আমাদের লড়াই। নতুন সংবিধান ও আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত দেন ছাত্র প্রতিনিধিরা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আজ আখের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার এবারের আসর। মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই দলে দলে টঙ্গী ময়দান ও আশপাশের এলাকায় যাচ্ছেন মুসল্লিরা। দুপুর 12টায় আখেরে মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। টঙ্গীর তুরাগতীরা বিশ্ব ইজতেমা ময়দানে এখন চলছে হেদায়েতের বয়ান। এদিকে ইজতেমায় অংশ নেওয়া দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, শেষ পর্বের ইজতেমায় অংশ নিতে কেমন মুসল্লির উপস্থিতি দেখছেন? সাগর, আপনাকে ধন্যবাদ। এখন হেদায়েতের বয়ান চলছে। সকাল 9:30টার দিকে এই হেদায়েতের বয়ান শুরু হয়েছে। আপনি যেমনটি নিউজে বলেছেন, হেদায়েতের বয়ান করছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী দিল্লির মাওলানা সাদের বড় ছেলে মাওলানা সাদ বিন ইউসুফ। তিনি মূলত উর্দু ভাষায় বয়ান করছেন আর তার বয়ানের বাংলা তর্জমা করছেন মাওলানা মুনির বিন ইউসুফ। এর আগে আজকে ফজরের নামাজের পরেও দিল্লির আরেকজন মুরব্বী মাওলানা মুরসালিন, তিনি উর্দুতে বয়ান করেছেন। তার বয়ানের বাংলা অনুবাদ করেছেন মুফতি আজিমউদ্দিন। এই বয়ানের মধ্য দিয়ে তারা মূলত ইসলামের যে দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তা হচ্ছে যে মানুষের ঘরে ঘরে যেতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। যেসব এলাকায় তৃণমূল পর্যায়ে মানুষ ইসলাম সম্পর্কে জানে না, কালিমা জানে না, নামাজ জানে না, রোজা সম্পর্কে তারা সচেতন নয়, তাদের মধ্যে নামাজের প্রতি, রোজার প্রতি, কালিমার প্রতি সচেতন তৈরির মাধ্যমে তাদের বুঝিয়ে শুনে ইসলামের দিকে নিয়ে আসতে হচ্ছে এই সেটাই মাওলানা সাদ বোঝানোর চেষ্টা করছেন যে এই দুনিয়ায় শেষ নয়, এরপরে যে একটি পরকাল রয়েছে সেই পরকালে হাসর রয়েছে, সেখানে হিসাব কিতাব রয়েছে, জান্নাত জাহান্নামের বিষয় রয়েছে। সুতরাং যারা ভালো আমল করবে, দুনিয়া হচ্ছে একটি শস্য ক্ষেত্র, এখানে যারা ভালো আমল করবেন তারা জান্নাতে যাবেন, আর যারা আল্লাহর নির্দেশিত পথে চলবেন না, রাসূলের তরিকায় চলবেন না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। হেদায়েতের মাধ্যমে মূলত এটি তারা বলার চেষ্টা করছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল। যদি মানুষ তার
ভুল যদি স্বীকার করে যদি আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আল্লাহ তাআলা মানুষের সব গুনাহ ক্ষমা করে দেন। আর আমি আপনাকে স্বাগত জানিয়ে রাখি যে আজকে হচ্ছে তাবলিগ জামাতের যে 2টি পর্ব, মাওলানা জুবাইরের অনুসারীরা প্রথম পর্বে 2টি ধাপে তাদের ইজতেমা করেছেন। এটি হচ্ছে 7 পর্বের আজকে ইজতেমা এবং আজকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে মূলত এবারের বিশ্ব ইজতেমা শেষ হয়ে যাচ্ছে। 1966 সাল থেকে এই টঙ্গীর তুরাগতের ইজতেমা শুরু হয়, যদিও বাংলাদেশে ইজতেমার প্রথম সূত্রপাত হচ্ছে 1946 সালে কাকরাইল মসজিদে। এখানে গত কয়েক বছর ধরে সাদ অনুসারী এবং মাওলানা জুবাইর অনুসারীদের মধ্যকার বিরোধের কারণে ইজতেমা 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। সাধারণ মুসল্লি যারা এসেছেন তারা বলছেন যে আগামীতে তারা এমন একটি ইজতেমা চান যেখানে সাদ অনুসারী জুবাইর অনুসারী বলে কোনো কথা থাকবে না এবং পৃথক পৃথক ইজতেমা হবে না, একটি অভিন্ন ইজতেমা হবে যেখানে সবাই নবী রাসূলের তরিকা অনুযায়ী বয়ান শুনবেন এবং সেটি আমল করার চেষ্টা করবেন। সেরকম একটি অভিন্ন ইজতেমা আয়োজনের দাবি আজকে এখানে মুসল্লিরা করেছেন। সাগর, দুপুর 12টায় মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখিরি মোনাজাত পরিচালনা করবেন, তখন আপনার এই ইজতেমা শেষ হবে, সে সময় আপনাকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। এই মুহূর্তে এই হচ্ছে ইজতেমার মাঠে আমার কাছে সবশেষ খবর। সাগর, আপনাকে ধন্যবাদ। টেন্ডার জটিলতায় আটকে আছে মেহেরপুর জেনারেল হাসপাতালে ওষুধ ক্রয়। অর্থ বছরের 8 মাস পেরিয়ে গেলেও ওষুধ কেনার টেন্ডার আহ্বান করা হয়নি এখনো, ফলে হাসপাতালে দেখা দিয়েছে ওষুধ সংকট। এছাড়া রাবিস ভ্যাকসিন পাচ্ছেন না হিংস্র পশুর আক্রমণে আহত রোগীরা। তবে সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। মেহেরপুর প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। মেহেরপুর জেনারেল হাসপাতালের জলতঙ্ক বিভাগ এটি। প্রতিদিন গড়ে এখানে 150 রোগী আসছে কুকুর, বিড়াল, বানরের মতো হিংস্র প্রাণীর আক্রমণে আহত হয়ে। হাসপাতালটিতে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে টিকা দিতে হচ্ছে রোগীদের। হাসপাতালের ফার্মেসি বিভাগও অনেকটা ওষুধ শূন্য। ওয়ার্ডগুলোতে ভর্তি রোগীদের অধিকাংশই বাইরে থেকে কিনছেন প্রয়োজনীয় ওষুধ। এতে বিপাকে পড়েছেন দুস্থ রোগীদের স্বজনরা। এক কথা আমাদের কিনতেই হবে, কিনা ছাড়া কোনো পথ নাই। আমরা অনেকগুলো লোক ছিলাম ওই দিন, কি আমরা সবাই মিলে বলছি যে না আমরা কেন কিনবো, যদি যেগুলো আছে আপনারা দেন, যখন ফুরাই যাবে তখন আপনারা বলবেন আমাদের স্টক নাই, আপনারা কিনে নিয়ে আসেন। কিন্তু তারপরে ওনারা দেয়নি, আমাদের কিনাইছে, সবাইকে দিয়ে আমরা কিনে আনছি। সরবরাহ এই মুহূর্তে বন্ধ আছে, এটা আমরা শুনলাম, তাই কিনতে হচ্ছে। আমরা তো ভাই ভোগান্তির ভিতরে আছি এবং এখানে এসে ভ্যাকসিন কিনে দেওয়া লাগছে। তো আমরা সরকারি হাসপাতালে এসে যদি ভ্যাকসিন কিনে দেওয়া লাগে তাহলে তো ভাই এখানে আসার মানে আমাদের কোনো মানে হয় না। হাসপাতাল থেকে ওষুধ না দেওয়ায় রোগীদের সেবা দিতে হিমশিম কর্তব্যরত নার্সরা। এতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে জানান তারা। ব্যথার ইনজেকশন বা অন্য কোনো ইনজেকশন কিছু সময় সাপ্লাই থাকে, কিছু সময় আবার থাকে না, ওটা সাপ্লাই ডিপেন্ডেন্ট। রোগীর প্রেশারের বেশির কারণে ফুরাই যায় অনেক তাড়াতাড়ি। একটা ভ্যাকসিনের দাম বাইরে কিনতে গেলে 500 টাকা, তাই আমরা বলি যে একটা ভ্যাকসিন ভেঙে 4 জনকে দেওয়া যায়, তাই আপনারা 4 জন মিলে গ্রুপ করেন। ভ্যাকসিনের স্বল্পতার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন টেন্ডার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। আমাদের কিছুটা স্বল্পতা দেখা গিয়েছে, এ বিষয়ে আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইন্ডেন্ট দেওয়া আছে, এটা স্বল্প সময়ের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে আশা করা যায়। চলতি অর্থ বছরে মেহেরপুর জেনারেল হাসপাতাল 4,87,00,000 টাকা বরাদ্দ পেলেও টেন্ডার ঝুলে থাকায় ওষুধ পেয়েছে মাত্র 2,13,00,000 টাকার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরিশাল খুলনা মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা বেইলি ব্রিজের মাঝে বড় গর্ত সৃষ্টি হয়েছে। চরম ঝুঁকিপূর্ণ হওয়ার পরও 7 বছরে বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি সড়ক বিভাগ, উল্টো জোড়াতালি দিয়ে দায়সারাভাবে করা হচ্ছে মেরামত। তাই প্রতিদিন কয়েক হাজার যানবাহনের চাপে যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কায় গুরুত্বপূর্ণ এই সেতুটি। ঝালকাঠি থেকে HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ঝালকাঠির বাসন্ডা নদীর উপর 80-র দশকে নির্মাণ করা হয়েছিল 125 মিটার দীর্ঘ এই বেইলি সেতু। বরিশাল খুলনা আন্তঃবিভাগীয় সড়কে অবস্থান হওয়ায় এতে গাড়ি ঘোড়ার চাপ থাকে অনেক। নতুন করে পদ্মা ও বেকুটিয়া সেতু চালু হওয়ায় সেতুটির ব্যস্ততা বেড়েছে আরো কয়েক গুণ। অথচ আরো 7 বছর আগেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। অভিযোগ রয়েছে দায়সারা এই ঘোষণা দিয়েই সংস্কারের নামে সরকারি অর্থ লোপাট করছেন অসাধু কর্মকর্তারা। তাই 600-রও বেশি জোড়াতালি নিয়ে শেষ প্রহর গুনছে বাসন্ডা বেইলি সেতু। বিকল্প না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। প্রতিদিন অনেক গাড়ি চলাচল করে, হাইওয়ে রোড,
সেখানে এত ঝুঁকিপূর্ণ অবস্থা যে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স 90%। যখন একটা ভারী যানবাহন এখান থেকে যায় তখন ব্রিজ যেভাবে ধোলে তাতে মনে হয় এখনই পড়ে যাবে। ওই গাড়ি চলতে চলতে ওই স্লিপারটা ডাইবে যায়, এটা দেখা যায় আজকে সারছে, আবার একদিন পরে আবার একটা সারবে। ব্রিজটা এখন বর্তমান সমস্যা করা দরকার, ব্রিজটা নতুন করে করা উচিত। ঝালকাঠির সড়ক ও জনপথ বিভাগ বলছে মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিগগিরই বেইলির পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণ করা হবে। সন্ধ্যা সেতুটির ইতিমধ্যে আমাদের ডিজাইনের কার্যক্রম চলমান রয়েছে। এই বেইলি ব্রিজটির হাইড্রোলজি, মরফোলজি এবং ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। ডিজাইনটি শেষ হওয়ার পরে আমরা এটির প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন কাজ করব। শুধু ৩৫ বছরের পুরনো বাসন্ডা সেতু নয়, জেলার অন্যান্য ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ও কালভার্টের সংস্কার চান এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লি রেল স্টেশনে অতিরিক্ত যাত্রীর চাপ এবং ধাক্কাধাক্কিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 15 জনই নারী ও শিশু। আহত হয়েছেন আরো অনেকে। রাতে মহাকুম্ভগামী ট্রেনে উঠতে গিয়ে পদদলিত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। দিল্লি রেল বিভাগ জানায়, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে দুটি প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল, তবে সময়মতো ট্রেন না আসায় যাত্রা বাতিল হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে। পরে যখন ট্রেন আসে তখন তাড়াহুড়ো করে ওঠার চেষ্টা করেন পুণ্যার্থীরা। এতে পদপিষ্ট হয়ে এই ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এর আগে গত মাসে কুম্ভমেলায় পদদলিত হয়ে আরো 40 জনের মৃত্যু হয়। ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় রাশিয়াকে আঞ্চলিক ছাড় দেবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বক্তব্যে ইউরোপকে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা থেকে বাদ রাখার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জেনারেল কিথ কেলগ। অন্যদিকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে একটি ইউরোপীয় বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফলে ট্রাম্প পুতিনের শান্তি আলোচনার উদ্যোগ বিপরীত মেরুতে চলে যেতে ইউরোপ আমেরিকার সম্পর্ক। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাশিয়ার সাথে প্রায় 3 বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেনকে সব ধরনের রসদ জুগিয়েছে বাইডেন প্রশাসন। ক্ষমতায় আসার পর রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনার প্রস্তাব দেন পুতিন মিত্র ট্রাম্প। ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা ছাড়াই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপ করেন তিনি। এতে ক্ষুব্ধ ইউরোপীয় নেতারা। ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েছে নতুন মোড়। বিপাকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। এ অবস্থায় ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরালো করতে ব্যস্ত তিনি। তবে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপকে বাদ দেওয়ার ঘোষণায় দুই মহাদেশের সম্পর্কে এখন ফাটল স্পষ্ট। জার্মানির মিউনিকে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দেয়া বক্তব্যে ট্রাম্পের বিশেষ দূত জানান, ইউরোপীয় দেশগুলো ছাড়াই শান্তি আলোচনা হবে, তবে অবশ্যই আলোচনার টেবিলে থাকবে ইউক্রেন। রাশিয়াকে যেমন আঞ্চলিক ছাড় দিতে হবে, তেমনি ইউক্রেনের সাথে শান্তি আলোচনায় ইউরোপকে রাখার প্রয়োজন মনে করছি না। যুদ্ধকে ঘিরে বর্তমানে উত্তর কোরিয়া, ইরান, চীনের যে জোট তৈরি হয়েছে সেটি আমরা ভেঙে ফেলতে চাই। আমরা এই বার্তাটি দিতে চাই, কোনো আগ্রাসনই গ্রহণযোগ্য নয়। সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর সহ ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই একটি ইউরোপীয় বাহিনী গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। আমি মনে করি ইউরোপীয় সশস্ত্র বাহিনী গঠনের সময় এসেছে। এখন ইউরোপ আমেরিকার মধ্যে পুরনো সম্পর্কের যুগ শেষ। এখন থেকে পরিস্থিতি বদলাবে এবং ইউরোপকে সেই অনুযায়ী প্রস্তুত হতে হবে। আমেরিকা এমন সিদ্ধান্ত নিতে পারে যা ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হবে। এদিকে ক্ষমতায় আসার 4 সপ্তাহ পূর্ণ না হতেই ইউরোপীয় রাজনীতিকদের সমালোচনায় মেতেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার এই সমালোচনার জবাবে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইউরোপের নেতারা। এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে নয়, বরং নিজেদের ভেতর থেকেই আসছে। পুতিন ইউরোপীয় নিরাপত্তা কাঠামো ধ্বংস করেছেন। তিনি সহযোগিতার চেয়ে সংঘাতকে বেছে নিয়েছেন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবার জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় আবারও পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার ওসাসুনার সাথে 1-1 গোলে ড্র করেছে লা ব্লাঙ্কোরা। তাতে শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছে তারা। যদিও 10 মিনিটে কিলিয়ান এমবাপ্পে লিড এনে দিতে পারতেন।
তবে তাকে গোল বঞ্চিত করেন গোলরক্ষক সার্জিও হেরেরা। এরপর 15 মিনিটে ফ্রেঞ্চ তারকার গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ। 28 মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় ওসাসুনা। আইমার ওরোজকে হতাশ করেন থিবো কর্তোয়া। উল্টো বুদিমিরের গোলে 58 মিনিটে সমতায় ফেরে ওসাসুনা। এই জয়ে 51 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। 50 পয়েন্ট নিয়ে 2-এ অ্যাটলেটিকো মাদ্রিদ, আর 1 ম্যাচ কম খেলে বার্সেলোনা পয়েন্ট 48। ওমর মারমুশের হ্যাট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগ নিউক্যাসল ইউনাইটেডকে 4-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে এই মিশরীয় ফুটবলারের গোলে 19 মিনিটে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। 5 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর 33 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন মারমুশ। 61% বল দখলে রাখা ম্যান সিটির হয়ে 84 মিনিটে শেষ গোলটি করেন ম্যাকাতি। এই জয়ে 44 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ উঠেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে প্রাতিষ্ঠানিক ও আইনি কাঠামো পরিবর্তন করা হবে, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। ময়দান জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, দলে দলে টঙ্গী যাচ্ছেন মুসল্লিরা। টেন্ডার জটিলতায় আটকে আছে মেহেরপুর জেনারেল হাসপাতালের ওষুধ ক্রয়, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, বিপাকে পড়েছেন দুস্থ রোগীরা। এবং গর্ত সৃষ্টি হয়, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ঝালকাঠির বাসন্ডা বেইলি ব্রিজ। জোড়াতালি দিয়ে মেরামত, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।